এটা সম্পর্কে আমি বলছি কোচবিহার যাচ্ছেন, কোচবিহার যাচ্ছেন আপনি? সব জায়গায় যাচ্ছি, আমি কোনোদিন বসেনি, কারণ কর্মীরা আক্রান্ত। পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার এক্সট্যান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর 2 নম্বর ব্লক, সাউথ 24 পরগনা। গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কীভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে, কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস যেমন 45.something পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি 39%-এর কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও 2,33,00,000-এর বেশি মানুষের সমর্থন পেয়েছে। তা স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে, জয় পরাজয় হয়েছে, কোনো রাজ্য থেকে আপনি একটাও, অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। এই রাজ্য থেকে কেন, এই রাজ্যে এখনও কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকে, কেন হসপিটালগুলোতে লোক থাকবে, কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারব। পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। আমি কোচবিহারে যাচ্ছি, সেখানে পার্টি অফিসে প্রায় 270 জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে, তাদের সঙ্গে মিট করব, পঞ্চায়েতের সঙ্গে মিট করব এবং আমাদের ওখানকার জেলা সভাপতি, জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন। সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না। আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অফ অ্যাকশান আমি জানাবো। ইতিমধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনও পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও রাজভবনে ঢুকতে দেওয়া হয়েছে, সেই পুলিশের কাছ থেকে পারমিশন যে আদৌ আশা করেন? পারমিশন নিতে বলেনি তো, আপনারা ভুলভাল করতে পারেন। জানাতে বলেছে, পারমিশন নিতে বলেছে, জানাতে বলেছে রাজভবনের অনুমতি থাকলে যাওয়া যাবে, পুলিশের কোনো রোল নেই। বাইরে ধর্না তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে, আমাদের দেবে না। আবাস প্লাসের টাকা দেওয়া শুরু হয়েছে ডিসেম্বর থেকে শুরু হবে, কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করার নির্দেশ দিচ্ছে নবান্ন। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সমীক্ষা করে 11,36,000 আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার, তারপরে কেন নতুন করে সমীক্ষা নিয়ে নিয়েছে FRBM অনুযায়ী, আর ঋণ নেওয়ার সুযোগ নেই। সেই জন্য ভোটের আগে একরকম, ভোটের পরে একরকম। তো 21-এর আগেও বলেছিল ডবল চাকরি হবে, 21-এর আগেও বলেছিল মোদি ভ্যাকসিন নেব না, আমি কিনে দেবো। আমি জানি না, যেটা জানি না, আমি ওনার সম্পর্ক মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। ঠিক আছে। উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ছুটছেন শুভেন্দু অধিকারী কর্মীদের পাশে থাকার জন্য। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। 21-এর ভোটের পরে যে সন্ত্রাসটা হয়েছিল এবং কর্মীরা সত্যি কিন্তু খুব অসহায় হয়ে পড়েছিলেন, বিজেপির যারা কর্মী, নিচুতে যারা কাজ করেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল অনেকেই শাসক দলের কাছে সারেন্ডার হতে বাধ্য হয়েছিলেন বা সারেন্ডার করা হয়েছিল, লুটপাট হয়েছিল, জমিতে ধান টান কেটে নেওয়া হয়েছিল ইত্যাদি বিষয়। এবং সেই সময় একটা অভিযোগ ছিল যে আমরা যখন
শিকার হচ্ছি, যখন শাসক বাহিনী আমাদের ওপরে অত্যাচার করছে, আমরা আমাদের উপরের নেতাদেরকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম বা করেছি, কিন্তু কোনো সাড়া মেলেনি। কেউ ফোন ধরেনি, কেউ ধরলেও এড়িয়ে গেছেন, এই রকম পাশে কাউকে পাওয়া যায়নি। ফলে আমরা আর কি করে দলটা করব, এই কথা কিন্তু ছিল 21-এর রেজাল্টের পরে নেতাকর্মীদের মধ্যে। মানে কিছুদিন মানে ওইভাবে যাওয়ার পরে তারপর আস্তে আস্তে পাশে থাকার ব্যাপারটা শুরু হলো। জেপি নাড্ডা এলেন কলকাতায়, তারপরে আস্তে আস্তে শুরু হলো। কিন্তু প্রথম কয়েকটা দিন যে অত্যাচার চালিয়েছিল শাসক বাহিনী, সেই সময় কিন্তু কর্মীরা পাশে পাননি, নেতাদেরকে পাশে পাননি। উপরের যারা নেতা তারা কেউ ফোন ধরেননি, কেউ এড়িয়ে গেছেন, কেউ ঠান্ডা ঘরে বসেছিলেন। কিন্তু এবার দেখছি, এবার কিন্তু একটু বিপরীত ব্যাপার দেখছি। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে দেখছি, এবার কিন্তু একেবারে রেজাল্টের দিন থেকেই কার্যত খোঁজ খবর রাখা এবং তারপরে বেরোনো, তারপর পর থেকে বেরোতে শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মানে প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও যাচ্ছেন, কর্মীদের যারা ঘরছাড়া হয়ে রয়েছেন, কোথাও আশ্রয় নিয়ে রয়েছেন, তাদের পাশে থাকছেন, কথা বলছেন। রাজভবনে হয়তো জানেন কিছুই হবে না, তবুও রিপোর্ট করা, নক করা, এই চেষ্টা করছেন। সেসব নিয়ে তো আপনারা দেখেছেন, এটা কিন্তু হচ্ছে। এবং আজকে একেবারে উত্তরবঙ্গে আবারও চলে গেছেন। তো ওনারা বসে থাকছেন না, কর্মীদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, যা করা যায় সেটা করার চেষ্টা করছেন। এটা কিন্তু অবশ্যই যারা বিজেপির যারা নেতা কর্মী তাদের কাছে একটা ভালো বার্তা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ লাগাতার যেভাবে তারা সরব হচ্ছেন, মুভ করছেন, এটা আমি আবার বলছি 21-এর রেজাল্টের পরে যে ভরসাটা হারিয়ে গিয়েছিল, এবার তাদের যে অ্যাক্টিভিটি, তাতে করে কিন্তু আর মানে ভরসার জায়গাটা নতুন করে ফিরে আসছে। 21-এর রেজাল্টের পরে এটা সত্যি অনেক মানুষ ভয় খেয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও ভোট বেড়েছে। ভোট বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে মানুষ ভোট দিয়েছেন। মানুষ আসলে এই শাসককে দূর করতে চাইছে। যদি সেই সঙ্গে সবাই আরেকটু ভালো করে খাটাখাটনি করতে পারতেন, তাহলে যেটা হতো যে ছাপ্পা, রিগিং, সন্ত্রাস, সেটাকে কমানো যেত। শেষ করা যেত না, ওই সবগুলোকে শেষ সহজে এখানে করা যাবে না, সন্ত্রাস, ছাপ্পা, রিগিং, কিন্তু সেগুলোকে কমানো যেত, বা সেগুলোকে ছাপিয়ে গিয়ে ভোটটাকে আরো বেশি করে তাদের পক্ষে করানো যেত। সেটা এবারে অনেক খামতি ছিল, আপনারা দেখছেন। এক, নিজেদের মধ্যে গন্ডগোল, 2 নম্বর 21-এর ভয়। তো এবার যেটা হচ্ছে যে 24-এর রেজাল্টের পরেই মানে যাতে করে ওই ভয় আবার নতুন করে না গ্রাস করে, সেই জন্য বিজেপির তরফ থেকে মানে বিশেষ করে শুভেন্দু অধিকারী, আমি নামটা এই জন্যই বলছি কারণ ওনাকে আমরা রোজ দেখছি, এবং জেলায় মানে জেলাতেও আমরা কিছু কিছু নেতাকে আমরা দেখছি সেই কাজ করতে। তো এতে করে বলা যায় যে 21-এর যে ভয়টা ধরে গেছিল আমরা আর পার্টি করব না, সেটার যেন কোথাও একটা সেই ভরসার একটা জায়গা নতুন করে আবার তৈরি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা। তো আজকে গেছেন কোচবিহারে, ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা যাক ডিএম কি বলেন না বলেন, কিন্তু ওনারা অ্যাটেম্প নেবেন সাক্ষাৎ করার, এমএলএদেরকে সঙ্গে নিয়ে সে কথাটা বলেছেন। আর সেই সঙ্গে কিছু কথা আপনারা শুনলেন। প্রথমত বলেন যে ভোটের আগে তো ডবল চাকরির কথা বলেছিলেন, কিছুই হয়নি। এখন আবার আবাসের নতুন তালিকা তৈরি করা হচ্ছে। এটা তো সত্যি যে তালিকা তৈরি হয়ে আপনারা বলছেন যে টাকা দেয়নি কেন্দ্র, তো আবার নতুন করে তালিকা কেন তৈরি করবেন? তাহলে ওই তালিকাতে কাদেরকে ঢোকাবেন? যে টাকা আপনারা দেবেন বলছেন, কাদেরকে ঢোকাবেন? মানে তৃণমূলের লোকজনদেরকে ঢোকাবেন, বা যাদের টাকা যাদের আছে কিন্তু দলে ঝান্ডা ধরেছেন তাদেরকে আবার দিয়ে দেবেন? যদি আপনাদের এক নেতা বলেছিলেন পাকা বাড়ি হোক যাই হোক, দলে ঝান্ডা ধরলে তিনি টাকা পাবেন, সেরকম কিছু তালিকাতে ঢোকাবেন, তাহলে জিন্দেগিতে টাকা পাবেন না কেন্দ্রের তরফ থেকে। যদি আপনার তালিকা যদি ফ্রেশ না হয়, যে ফ্রেশ না হওয়ার কারণে টাকা আটকে রয়েছে, বিল্ডিং রয়েছে তার নাম রয়েছে তালিকাতে, সেই জন্যই তো টাকা আটকে রাখা হয়েছে। তাহলে এই যে আবার নতুন করে তালিকা তৈরি করবেন, যেটা আপনারাই বলছেন যে এটা ফ্রেশ তালিকা, তাহলে আবার সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে তালিকা করবেন। কেন নতুন করে তালিকা করবেন? তাহলে কি আগের তালিকাটা ফ্রেশ ছিল না? নাকি আবার এখানে কিছু 2 নম্বরই করে ঘরে নিজেদের টাকা, নিজেদের লোককে, নিজেদের টাকা বলতে সরকারের টাকা নিজেদের লোককে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন? তাহলে যদি এটা হয়, এটা নিয়ে আবারও প্রশ্ন তৈরি হবে, কারণ সরকারি টাকা, তাহলে তার কোনোদিনই টাকা পাবেন না। তাহলে এই যে টাকা আটকে যাচ্ছে কেন্দ্রের তরফ থেকে, এই যে আপনারা প্রশ্ন তুলছেন, এর দায়টা অ্যাকচুয়ালি কার? আপনারা দুর্নীতি করবেন, করাপশন আসবে, টাকা লুটপাট হবে, আর সেই হিসেব চাইলেই হিসেব দিতে পারবেন না, আর টাকা আটকে দিলেই বলা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্রীয় বঞ্চনাটা কি? আপনি যদি চোর হন তো আপনাকে কাহা উপর থেকে সাহায্য করবে? হ্যাঁ,
আবার নাকি নতুন করে তালিকা তৈরি করা হবে, তাহলে আগের তালিকাটা কি ছিল? তো যাই হোক, এ কি হবে আদৌ, কতজনকে টাকা পয়সা দেওয়া হবে দেখুন, কতজনকে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী বললেন আর লোন আর বেশি নিতে পারবে না, সেটাও মোটামুটি স্যাচুরেটেড হয়ে গেছে সীমাটা। তো দেখা যাক ওই ঢপবাজি করে এদিক সেদিক করে টাইম পাস করার আবার কোনো প্রক্রিয়া হচ্ছে কিনা, বা ওই যেটুকু দেবো সেটুকু যাতে আমাদের ভোট বাক্সে প্রতিফলিত হয়, সেই জন্য নতুন করে তালিকা তৈরি করে এগুলো করার চেষ্টা হচ্ছে কিনা, সে করুন। এখন সরকারের ক্ষমতা তো আছে, করুন। মানে এই সরকারটা যে মানে সরকার আছে, মানে সরকার চলে, সেটা আমরা শনিবার রোববার বুঝতে পারি। শনিবার রোববার হাইকোর্ট বন্ধ থাকে, সেই দিনে কিছু হয় না। বাকি দিনগুলোতে হাইকোর্টের তরফ থেকে যে ধরনের প্রশ্ন তোলা হয় সরকারের ব্যাপারে, মানে তখনই আমরা বুঝতে পারি যে সরকারটাকে আদৌ বৈধ। মানে সব মানে বিভিন্ন ক্ষেত্রে প্রায় প্রত্যেক দিন কলকাতা হাইকোর্ট যেভাবে প্রশ্ন তোলে, এই সরকারটা যে মানে আইন মেনে চলে সেটা বুঝতে পারে না। সবই তো দেখি বেআইনি কাজকর্ম, প্রত্যেক দিনই প্রায় কলকাতা হাইকোর্ট চড়থাপ্পড় মারে। শুধু শনিবার রোববারটা বুঝতে পারে না, শনিবার রোববার ছুটি থাকে হাইকোর্ট, খুব বেশি মুভ হয় না স্পেশাল কেস ছাড়া। তারা হয়তো 7 দিনই ওই চড়থাপ্পড়ই খেত। তো এই হচ্ছে বিষয়, এখন তো এইসব তো চলছে। আর শুভেন্দু অধিকারী বলছেন ওই যে পারমিশন দেওয়াটা, আমি পারমিশন চেয়েছি রাজভবনের সামনে ধর্নাতে বসবো। একটা দলকে দেওয়া হয়েছিল, মানে ওই যে ভাইপোকে দেওয়া হয়েছিল, আমাদেরকে কেন দেওয়া হবে না? তো সেটা চেয়েছি, আমি আরেকবার রিমাইন্ডার দেবো, তারপর ওনার যা জায়গা যেখানে বলার নিশ্চয়ই বলবেন, হয়তো হাইকোর্টে যেতে পারেন। আর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দরজাটা তো কলকাতা হাইকোর্ট খুলে দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে যে হ্যাঁ, দেখা করতে পারা যাবে। তো উনি আবার বলেছেন যে আমরা বলেছি, এখন দেখা যাক কবে কি আসে পারমিশন, সেটা তো হবে। তবে মানে ওনারা কিন্তু ওনাদের মতো করে লড়াই করে যাচ্ছেন। আর উনি কিন্তু একটা কথা বললেন যে কর্মীদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, এমনকি পঞ্চায়েত অফিস দখল করে নেওয়া হচ্ছে। উনি আজকে সত্যি একটা ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, মানে কি দাপট, পঞ্চায়েত অফিসে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দিয়েছে। দেখবেন দর্শক, আমি ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো, মানে কি ঔদ্ধত্য। মানে যদি এইরকম হয় তাহলে এই যে বিজেপি যারা নেতা কর্মী, তাদের যে দোকানপাট যে বন্ধ করে দেওয়া হওয়ার যে খবরটা আসছে, বন্ধ করে দেওয়া জোর করে, তার মানে তো এটা তো স্বাভাবিক, কারণ পঞ্চায়েত অফিসে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দিয়ে। দেখুন না, আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু অডিও সমেত প্লে করে শোনাই, দেখুন। বিজেপির মেম্বাররা উঠলে খাওয়াবো, বেঁধে দিল। যেদিন আসবে সেদিন মারবো, কবে আসে দেখবিস। চলো আস্তে আস্তে চ থাকবে না মা, মেম্বার আমরা কবে আসবে, ওর পেটে আজ মারবো। শুভেন্দু অধিকারী বলছিলেন যে আমার একটা এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছি পঞ্চায়েত দখল করে নেওয়ার ব্যাপারটা। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, পঞ্চায়েত বিল্ডিং, সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে গেটের মুখে, যেন মনে হচ্ছে এটা একটা পার্টি অফিস। এবং কি গরম, দেখে নেবো, মারবো, লুঙ্গি কাঁচা মেরে মানে বলছেন। এই তো রাজ্যের অবস্থা, এই তো তৃণমূল কংগ্রেস, এই তো তৃণমূল কংগ্রেসের দল, এই তো সব লোকজন, এই তো সম্পদ। এইসব অত্যাচার চলছে, আর শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন কর্মীদের পাশে থাকার, সেই জন্যই ছুটছেন, প্রত্যেক দিন ছুটছেন এখান থেকে সেখানে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।